বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ ১ আগস্ট থেকে কার্যকর। বিভিন্ন দেশকে নতুন শুল্ক হারের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতে ২০০৮-এ তছনছ হয় সংসদীয় সীমানা। পুনর্নির্ধারণে সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। দুদকের জালে বরিশালের হাসানাত পরিবার। অনিয়মের তথ্য চেয়ে সিটি কর্পোরেশনের চিঠি। ১৮ কর্মীকে হাজিরের নির্দেশ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী মিরাজরা। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয় ৩৭%। ৩ মাস আলোচনার পর তা ২% কমে ৩৫% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও আরও ১৪টি দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছে ট্রাম্প। জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার উপর ২৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। থাইল্যান্ডের উপর ৩৬% ও ইন্দোনেশিয়ার উপর আরোপ করা হয়েছে ৩২% শুল্ক। আগামী ৯ জুলাই শেষ হচ্ছে ট্রাম্পের ৯০ দিনের শুল্ক স্থগিতের সময়সীমা। এখন ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা নিয়ে উত্তেজনা বইছে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে মার্কিন বাণিজ্য অংশীদাররা। শুল্ক নীতির সময়সীমা শেষ হওয়ার প্রভাবে পতনের দিকে ইউরোপের শেয়ার বাজার। চীনের অভিযোগ শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। গেল ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু ক্ষেত্রে এই হার ৫০% পর্যন্ত ধার্য করা হয়। এর জেরেই অস্থিরতা শুরু হয় বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করেন অর্থনীতিবিদেরা। তবে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের উপর কমপক্ষে ১০% শুল্ক বহাল রাখেন। এতেও শেয়ার বাজার ও মূল্যস্ফীতির হারে খুব একটা পরিবর্তন আসেনি। তবুও দমে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে ব্যর্থ হলে তাদের উপর বসবে ৫০ থেকে ৭০% পর্যন্ত শুল্ক। এখন দেখার অপেক্ষায় শুল্কনীতির সময়সীমা শেষে কি পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নির্দিষ্ট কিছু দেশকে নতুন শুল্ক হারের রূপরেখা সহ চিঠিও দিয়েছেন ট্রাম্প। কয়েকটি দেশ নতুন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, ৯ জুলাই সময়সীমা শেষ হলেও নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। যারা মার্কিন শুল্ক নীতির বিরোধিতা করবে তাদের উপর ধার্য করা হবে উচ্চ শুল্ক। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এদিকে শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। The empirical data shows that we have seen no inflation thus far, and we'll see over the coming months. And there's a big difference in inflation and a one-time price adjustment also. ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির আকার বিশাল, কেবল তাদের সঙ্গেই নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এদিকে ব্রিক্স সদস্য দেশগুলোর উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 刚刚我已经介绍了我们对金砖机制的一个看法，我们觉得金砖机制是国际上的一个积极力量。金砖合作是开放包容的，不针对任何国家。
ট্রাম্পের শুল্কের সময়সীমা যতই কাছে আসছে ততই অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। পতনের দিকে আছে ইউরোপীয় শেয়ার বাজার। যদিও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। Zuerst muss die EU reagieren. Die EU muss in jedem Fall versuchen, nicht nur stark aufzutreten, was Ursula von der Leyen wahrscheinlich zuletzt auch getan hat, sondern sie muss natürlich schon schauen, dass wir zu einem Kompromiss kommen. অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাহত হবে। বিশ্বব্যাংক সহ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার পূর্বাভাস বলছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৩ থেকে ২.৯% নেমে আসতে পারে। এছাড়া পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্বের মোট জিডিপি ১% হ্রাস পেতে পারে। তানভীর চানি, এখন বিশ্ব। 2008-এর সংসদ নির্বাচনের আগে ব্যাপক তছনছ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে তাদের মন মতো সীমানা সাজিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন এবার সতর্কতার সাথে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ নিয়ে বিগত সময়ের তুলনামূলক বিবরণী প্রস্তুত করছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ ব্রিটিশ শাসনামল থেকেই এই দুটি উপজেলা প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরো আলাদা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদা দুটি আসন ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে হুট করে আসন দুটিকে একটি আসনে একীভূত করা হয়। আমরা এখন যেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে বিভক্ত হয়ে গেছে ঢাকার দুটি উপজেলা। যদিও এই দুই উপজেলাকে মিলে একটি সংসদীয় আসনে এক করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ বলছেন একসময় এই দুই উপজেলা মিলে দুটি আসনই ছিল, তাহলে কার স্বার্থে এই দুই উপজেলার মানুষকে একটি আসনে এনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে? 8টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত দোহার উপজেলা, অন্যদিকে 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। দুটি আসন এখন একটিতে পরিণত হওয়ায় দুই উপজেলায় সরকারি বরাদ্দ কমেছে। এছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এত বিস্তৃত এলাকার সব অধিবাসীকে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন দুই উপজেলার ভোটাররাই। দুইটা করলে ধন একটা এমপি যা আনতে পারবো, দুইটা এমপি তার চেয়ে বেশি আনতে পারবো, দেশে কাজ বেশি করতে পারবো। দুইটা এমপির চাপ একটা লোকের ঘাড়ে যায় পড়ে, তো দুইজন লোকের কাজ তো আসলে একজন করতে পারে না। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি আসনে সীমাবদ্ধ রাখা দোহার এবং নবাবগঞ্জ দুই উপজেলার আয়তন মিলে যেখানে প্রায় 400 বর্গ কিলোমিটার, সেখানে মাত্র 167 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জ উপজেলাকে ভাগ করে কেন দুটি আসন করা হয়েছে? এখানে বিষয়টা হচ্ছে যে এটা যারা করছে তারা একটা অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল বের করার জন্য এটা করছে। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত কুমিল্লার সদরের কিছু অংশ এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা 9 আসন। পরের কয়েক ধাপে এই আসনটিকে ভেঙে খণ্ড খণ্ড করে 3টি আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়, ফলে আসনটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি যে ইউনিয়নের বাসিন্দা, কত বড় অন্যায়, কত বড় জালিয়াত! আমার নিজ ইউনিয়নটা দিল আরেকটা আসনের সাথে, আমি আসনবিহীন হয়ে পড়লাম। আমার এক ইউনিয়ন দিল শহরের লাগে, তা আমার যদি ঠিকানাই যদি মূল ব্যাপার হয় তাহলে আসন তো থাকে না। অভিযোগ রয়েছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কম বেশি 150 আসনে হাত দেয় তৎকালীন নির্বাচন কমিশন। এক উপজেলার অংশ কেটে যেমন অন্য আসনের সঙ্গে যোগ করা হয়, তেমনি বিএনপির ভোট বেশি এমন কিছু আসন কার্যত বিলুপ্ত করা হয়। তখনকার নির্বাচন কমিশন এগুলো ওরা যেভাবে করে দিয়েছে সেভাবে করেছে, সীমানা তারা পুনর্বিন্যাস করেছে সুবিধা অনুযায়ী। তো সেগুলো এখন একটা রেশনাল জায়গায় আসতে হবে। এক দেখতে হবে পপুলেশন, আর দেখতে হবে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। এই সীমা নির্ধারণের ক্ষেত্রে একটা জটিলতা এটা হতে পারে। এখন যে প্রস্তাব করা হচ্ছে 100 আসন বৃদ্ধি, মহিলাদের সরাসরি নির্বাচন, এগুলো করলে তো নতুন ধরনের বিন্যাস হবে। আবার এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আমরা বলেছি ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই দায়িত্বটা একটা বিশেষ কমিটির উপর দেওয়া দরকার, বিশেষায়িত কমিটির উপর দেওয়া দরকার। যেমন এই কমিটিতে থাকতে হবে ভূগোলবিদ থাকতে হবে, পপুলেশন এক্সপার্ট থাকতে হবে, জিএস সিস্টেমে যারা এক্সপার্ট সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে থাকতে হবে।
নির্বাচন কমিশন সূত্র বলছে 2001, 2008, 2013, 2018 ও 2014 সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে ইসি। নির্বাচন বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কাজ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ, তাই এটিকে সমাধান করতে হবে অত্যন্ত সুচারুভাবে। আসন বন্টনের ক্ষেত্রে ঢাকা শহরে জনসংখ্যা অনুপাতে যদি আসন দেন আপনি, ঢাকা শহর অনেক বেশি আসন পেয়ে যাবে, সেটা করা উচিত হবে না। সেজন্য ঢাকা শহরে কয়টা আসন থাকবে, চিটাগং শহরে কয়টা আসন থাকবে, আবার সারা দেশের আপনি ডিসপার্সাল কীভাবে করবেন, জেলাওয়ারি কত আসন আপনি মিনিমাম রাখবেন, এগুলো একটা ফর্মুলাতে আসতে হবে। এই বছর যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমরা প্রস্তাব করেছি যে এবার কমিশনের উদ্যোগেই একটা কমিটি করা হোক, এক্সপার্টদেরকে নিয়ে। ওই কমিটি এই সীমানা নির্ধারণের কাজটা করবে। এখন পর্যন্ত প্রায় 80টি আসনের সীমানা নিয়ে 700-র মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইসি সূত্র বলছে জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানায় যে রদবদল হতে যাচ্ছে তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা, স্বৈরাচার পতনের লেখনীতে অগ্নিশিখা। 24 গণ আন্দোলনে যেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেয়ালের গ্রাফিতি। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন বদলে গেছে। জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। এবার পথে নামো, হাতের মুঠো খুলে প্রতিরোধ হোক শুধু মানুষের দেখানো বিক্ষোভে। স্ফুলিঙ্গ থেকে দাবানন আসছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দেওয়ার প্রত্যয়, দ্রোহ আর প্রতিবাদের বারুদ বিস্ফোরণ। বুলেটের সামনে বুক পেতে দেয়া আর বুলেট বিদ্ধ ঝাঁঝরা দেহ, এসবই জুলাইয়ের দগদগে স্মৃতি। আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় জেগেছিল ছাত্র জনতা। সেই দ্রোহকে বুকে ধারণ করেছিল শহরের দেয়ালও। শ্যাওলাজমা দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী লেখনী। শ্রাবণ বিদ্রোহের পটভূমিতে প্রাচীরও যেন হয়ে ওঠে প্রতিবাদের ক্যানভাস। তুলির আঁচড়ে প্রতিবাদী গ্রাফিতি ছড়ায় রক্তিম আভা। বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা ছিল রংতুলি। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা ছড়িয়ে দিয়েছিলেন তরুণরা। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল গণমানুষের মনে। মিছিলের সাথে সাথে ঘুরে ঘুরে গ্রাফিতি আঁকতাম, কারণ যদি একা পায় পুলিশ ধরে নিয়ে যাবে। গ্রাফিতির যদি কোনো ক্ষমতাই না থাকতো, যদি এটা আসলে কোনো স্টেটমেন্ট না হতো, তাহলে কিন্তু এটা মুছে ফেলার জন্য বা এটা না হতে দেওয়ার জন্য এত বড় আয়োজন কখনোই করা হতো না। রিস্কি কিছু একটা করতেছে বা হাসিনার বিরোধী যাচ্ছে সেই গ্রাফিটিটা, তখনই তাকে পুলিশ তুলে পিক আপে করে তুলে নিয়ে গেছে। বা এরকম অনেক ঘটনায় আমরা করছি। যেমন আমার ঢাকাতে গ্রাফিটি করতে আমার ভয় লাগতো যে এই মনে হয় আমারে তুলে নিয়ে যায়। মানুষের যে আকাঙ্ক্ষাটা, তীব্র একটা আকাঙ্ক্ষা, সে রং তুলির মাধ্যমে তুলে ধরতে পারছে, এটা আসলে অবশ্যই এটাই একটা বিপ্লব। আসলে এই ভাষাটা এমন ছিল যে মানে একটা রিক্সাওয়ালা পড়ছে এমন একটা গালি, সেও ফিল করছে যে সেও কানেক্টেড এই আন্দোলনের সাথে। রাজনৈতিক আকাঙ্ক্ষা আর গণমানুষের ক্ষোভের ভাষা নিয়ে নীরবতা ভেঙেছিল শহরের এসব জীর্ণশীর্ণ মলিন দেয়ালগুলো। এসব দেয়ালে উচ্চারিত হয়েছে ছাত্র জনতার অব্যক্ত কথামালা। 24 জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে এই দেয়ালগুলো ছিল সাম্য, প্রতিবাদ আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। তবে এটি বাস্তব যে সময়ের পরিক্রমায় এই দেয়ালের অনেক গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কথা ক স্বৈরাচার, স্বৈরাচারের পতন চাই, হামার ব্যাটাক মাল্লু কেনে, বিকল্প কে, তুমি, আমি, আমরা। এসব গ্রাফিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। কিন্তু 24 জুলাই আন্দোলনের বছর ঘুরতেই মুছে দেয়া হয়েছে অনেক গ্রাফিতি। পোস্টার আর বিজ্ঞাপনের চাপে
অনেকটাই দৃষ্টির আড়ালে। আপত্তিকর শব্দের ধোঁয়া তুলে কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বদলে গেছে উত্তাল জুলাইয়ের ক্রোধের ভাষাও। তবে কি আন্দোলনের স্মারক হিসেবে গুরুত্বহীন হয়ে পড়েছে গ্রাফিতি? ছোট একটা জায়গায় হাসিনাকে গালি দিয়ে কোনো কিছু একটা লেখা হয়েছে, এখন এই গালিটা মিশায়ে আমি হয়তো এখানে সুন্দর মতো একটা ফুললতা পাতা টাইপের জিনিসপাতি করে দিতেই পারি। পরবর্তী একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান যেটা মানুষ বলছে, সেটা হলে সেটার চিহ্ন কত দ্রুত আসলে মুছে ফেলা যাবে, কিংবা সেই সব স্মৃতিচিহ্নকে নিয়ে আসলে কে তার স্বার্থ আদায়ের খেলাতে নামবে, এটা আসলে খুব শঙ্কাজনক। দেয়াল লিখনগুলো আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে ভেতর থেকে আলোড়িত করে, সেটা কিন্তু যে মুছে ফেলার পর সেটা কিন্তু করছে না। 5 আগস্টের পরে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের উদ্যোগে এই দেয়াল চিত্রগুলোকে মুছে দিয়ে সেখানে অনেক নান্দনিক অনেক চিত্র নিয়ে আসা হয়েছে, ফুল, ফল, লতা, পাতা, পাখি। তো এগুলো আসলে জুলাইয়ের কোনো গ্রাফিতি না। অতীতের রাজনৈতিক বন্দনা আর তোষামোদের স্লোগান মুছে নতুন যে বার্তা স্থান পেয়েছে দেয়ালে, তা বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। দেয়ালের এই গ্রাফিতি অনাগত দিনগুলোতে স্বৈরাচার পতনের রক্তিম দিনের স্মৃতিকে জলজলে করে রাখবে। আমার ধারণা যে ওই যে আমাদের খুব একটা সুশীল ধরনের মনোভাব এবং ওই যে সাধারণ মানুষের একেবারেই যে খুব প্রকাশ, এই জিনিসটাকে বোধহয় তারা নিতে পারছিলেন না। অভ্যুত্থানেরই তো চিহ্ন, অভ্যুত্থানের এই চিহ্নটা আমাদের ধরে রাখার কথা, সেটা কাজ করেনি। তার চেয়েও বেশি কাজ করেছে যে আমাদেরকে খুব পরিচ্ছন্ন একটা কিছু দেখাতে হবে। এই যে আমরা ইতিহাসটাকে অস্বীকার করি, তার কিন্তু নানা রকম ফলাফল আমরা দেখতে পাই, যে আমরা কোনোভাবে ইতিহাসটার আসলে যেভাবে এসছে সেভাবে না রেখে এটা মুছে একটা কিছু অন্যরকম চেহারা একটা দেখাতে চাই। 24-এর গণ অভ্যুত্থানের সৃষ্টিশীল স্বাতন্ত্র্যকে ধারণ করে সচিত্র দলিল হিসেবে থাকবে শহরের দেয়ালগুলো। বিদ্রোহে বিপ্লবে যোগাবে অনুপ্রেরণা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। টানা 3 দিনের পণ্য পরিবহন কর্মবিরতির পর আজ সকাল 6টা থেকে 6 দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এমন কর্মসূচিতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এ নিয়ে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে যুক্ত আছেন সন্দীপুর শুভ, আর হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আছেন কাজল সরকার। প্রথমে চলে যাব শুভ, আপনার কাছে। শুভ, জানাবেন পণ্য পরিবহন কর্মবিরতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, সর্বপ্রথম কিন্তু গত শনিবার থেকে সকাল 6টা থেকে শুরু হয় পণ্য পরিবহন যে কর্মবিরতি, এবং সেই কর্মবিরতির পরপর কিন্তু আজ সকাল 6টা থেকে পুরোপুরি সর্বস্তরের পরিবহন ধর্মঘট বা কর্মবিরতি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। যদিও কিছুটা ঢিলেঢালাভাবে চলছে, তবে স্বাভাবিক কার্যক্রম কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই পরিবহন যে কর্মবিরতির ফলে। আজকে আমরা এখানে সকাল থেকে এসে যেমনটি লক্ষ্য করছিলাম যে অনেক যাত্রীর ভিড় ছিল, কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে দূরপাল্লার বাস, সেই দূরপাল্লার বাস কিন্তু তারা পাচ্ছিলেন না, এবং বিভিন্ন গন্তব্যে যেতে কিন্তু তাদের যে স্বাভাবিক যাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনও কিন্তু ব্যাহত হচ্ছে, যেহেতু পণ্যবাহী ট্রাক বা পিকআপ বা যে লরি সেগুলো আসতে পারছে না, এই জন্য কিন্তু এই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। এবং আমি একটু কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই। মোট 5 দফা যে দাবি ছিল, সেই 5 দফার সাথে গতকাল থেকে কিন্তু আরেকটি দফা যুক্ত করেছেন বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তারা বলছেন যে তাদের পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন করা, এবং এর পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ক্রাশার মেশিন বন্ধ হয়েছিল, ক্রাশার মেশিনগুলো আবার চালু করা, এর পাশাপাশি
পণ্য পরিবহনের ক্ষেত্রে পুলিশি হয়রানি বন্ধ এবং আরও 2টি দাবি ছিল। টোটাল 5টি দাবির মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ ছিলেন এবং গতকাল থেকে তারা জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করছেন। তো মোট 6টি দাবিতে কিন্তু আজকের এই কর্মবিরতি চলছে এবং সর্বস্তরের পরিবহনের ক্ষেত্রে তারা কিন্তু আজকে এই কর্মবিরতি ডাক দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা যেমনটি দেখছি যাত্রী পরিষেবা যেমনটি ব্যাহত হচ্ছে, পাশাপাশি কিন্তু পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে গত 3 দিনে তো প্রায় 100 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি কিন্তু আজকে যাত্রীরাও বিভিন্ন জায়গায় যারা সিলেট থেকে ঢাকা বা অন্যান্য জেলায় যারা যেতে চাচ্ছিলেন তারাও কিন্তু আজকে যেতে পারছেন না এবং তারা বলছেন যে আসলে হুট করে এরকম সিদ্ধান্ত নেয় তারা বেশ দুর্ভোগে পড়েছেন। তবে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স, তারপর এইচএসসি পরীক্ষার্থী সহ যেগুলো জরুরি পরিষেবার আওতায় রয়েছে সেগুলো তারা চালু রাখবেন এবং কোনো জায়গায় পিকেটিং করা হবে না বলে তারা নিশ্চিত করেছেন এবং তেমনটি কিন্তু আমরা দেখছি। তা ঢিলেঢালাভাবে আজকের এই পরিবহন কর্মবিরতিটি চলছে এবং কোনোভাবেই এখানে পিকেটিং চলছে না, মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক করতে যেরকম যানবাহন চলাচল করে সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই ছিল সিলেটের কর্মবিরতির অনির্দিষ্টকালে কর্মবিরতির সবশেষ। সিলেটের পরিবহন কর্মবিরতি নিয়ে আরও জানতে চলে যাব কাজল সরকারের কাছে। কাজল, আপনি জানাবেন ধর্মঘটের কারণে সড়কের বর্তমান অবস্থা কেমন, এ নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ তাদের সিলেট এবং হবিগঞ্জ সড়কের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রেখেছে। তবে তারা যেটি বলছে যে জেলার অভ্যন্তরীণ, বিশেষ করে মাধবপুর এবং লাখাই উপজেলা, এই জেলার অভ্যন্তরীণ যে বাস চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। একই সাথে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের সাথে যে বাসগুলো চলাচল করে সেগুলো স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র সিলেট এবং হবিগঞ্জের সড়কেই বাস চলাচল তারা বন্ধ রেখেছেন। মূলত এই যে সিদ্ধান্তটি গতকাল রাতে এসেছে এবং হুট করে সিদ্ধান্ত আসার কারণে কিন্তু যাত্রীরা কিছুটা বিপাকে পড়েছিল। আমরা অনেক যাত্রী দেখেছি যারা প্রয়োজনীয় কাজে যাদের সিলেট যাওয়ার উদ্দেশ্যে তারা বাস টার্মিনালে এসেছিলেন, কিন্তু এসে যখন তারা দেখেছেন বাস চলাচল বন্ধ, তারা আসলে কিভাবে সিলেট যাবেন সেটি নিয়ে আসলে দুশ্চিন্তায় পড়েছিল। অনেকে আমরা যেটি দেখেছি যে লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোকে ভেঙে ভেঙে সিলেটে পৌঁছানোর চেষ্টা করছে। তবে যাত্রীদের যে ক্ষোভটি রয়েছে যে হুট করে আসলে এই সিদ্ধান্ত নেওয়াটা আসলে মোটর মালিক গ্রুপ যেটি সিদ্ধান্ত দিয়েছে, যে কারণে আসলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যদি এর আগে আসলে ঘোষণা দিয়ে ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো সেক্ষেত্রে হয়তো যাত্রীদের যে দুর্ভোগ সেটি হতো না। তবে মোটর মালিক গ্রুপ যেটি বলছে যে যেহেতু সিলেটের যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলমান রয়েছে সেই কারণে আসলে তাদের এই সিদ্ধান্তটি নিতে হয়েছে। সিলেটের পরিবহন ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার দুদকের জালে আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ তাদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ জানতে ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকে হাজির হতে বলা হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট 18 কর্মীকে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। 2018 সাল থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটির মেয়রের দায়িত্বে ছিলেন সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরে মেয়র হন তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ। দায়িত্ব পালন করেন 2023 সালের 14 নভেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 1996 থেকে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে। অভিযোগ আছে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন শেখ পরিবারের এই সদস্যরা। আর এ নিয়েই তদন্ত শুরু করেছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বাড়িঘর দোকানপাট বা এরকম কিছু থাকতে পারে, এই তথ্যগুলো আমরা চাইছি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে দেয়া চিঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প,
প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমাণ, ছাড়কৃত টাকার পরিমাণ, বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক এবং তদারককারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। একই সাথে বুধবার 18 কর্মকর্তা কর্মচারীকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে দুদকে। চিঠির ভাষা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। কারো নথিপত্র, যোগদান বা কাগজপত্র চেয়েছে, আবার কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তির তালিকা চেয়েছে। দুদকের চিঠিতে 2022 সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরির জন্য 13 লাখ টাকা খরচ, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লার ফেসবুক পেজের বুস্টিংয়ের জন্য 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সামগ্রী ক্রয় 50 লাখ টাকা খরচের কাগজপত্র চাওয়া হয়েছে। তবে দুদকের চাওয়া তথ্য এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি সিটি কর্পোরেশন। পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তারপরে আমরা যতগুলো সংগ্রহ হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো দিয়ে দিচ্ছি এবং যতগুলো বাকি আছে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দিব। 2023-24 অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছিল সাদিক আবদুল্লাহ। সেই বাজেটের পরিমাণ ছিল প্রায় 442 কোটি 8 লাখ টাকা। 2022-23 অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল 418 কোটি টাকা। আর 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল 450 কোটি টাকা। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আধুনিক নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাস্তবায়ন হয়নি এর সিকিভাগও, বরঞ্চ যারা মেয়র হয়েছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে যত অনিয়মের অভিযোগ। দুদকের তদন্তে কতটা বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিরে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি কাগজে যেটি খাস জমি, বাস্তবে স্টেডিয়ামটি বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর তীরে নয়, নদী ভরাট করে গড়ে তোলা হয় স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়ত সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার সাভার উপজেলার ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুকে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নদীর তীর ঘেঁষে নয়, সরাসরি নদীর বুকে নির্মিত এই স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি হিসাব বলছে নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2 একর 6 শতক খাস জমি, অথচ বাস্তবে নির্মাণ করা হয়েছে প্রায় 3 একর জায়গা জুড়ে, যার মধ্যে 94 শতকই ধলেশ্বরী নদীর জায়গা। সরেজমিন ঘুরে দেখা গেছে স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে স্থাপনা, ভরাট করা হয়েছে নদীর পার। স্টেডিয়াম সংলগ্ন একটি এলাকায় যেখানে বর্ষায় নৌকা ভিড়ত সেখানেই এখন বালু ফেলে বসানো হয়েছে দোকান। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম গড়ে তোলায় এলাকাবাসীও নদী দখলে উৎসাহ পাচ্ছেন। মনে করেন নদী দখল করে যে স্টেডিয়ামটা বানাইছে এটা তো সরকারের মানে ক্ষমতার অপব্যবহার। এটা মনে করেন আওয়ামী লীগের টাইমে করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয়েছে। দেন এটা নদীর ক্ষেত্রে এটা তো এখন সমস্যা হয়ে গেছে, নদী আটকে এরকম একটা জায়গা জোর জবরদস্তি করে করা হয়েছে অবৈধভাবে। নদীর জায়গা দখল করাটা অন্যায়। আমাদের যে বৃষ্টি বাদল হয় অনেক সময় আপনার বন্যার সংখ্যা দেখা দেয়, তখন নদী তো আমাদের উপকার আছে। নদী দখল করা আসলে এটা সমাজের বা প্রাকৃতিক পরিবেশের জন্য একটা বিপর্যয়, কারণ এখানে স্টেডিয়াম বলেন আর স্থাপনা বলেন যা কিছুই হয় না কেন, কারণ নদী যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা পরিবেশের ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। নদী দখল করে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি স্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জহিরুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ওইখানে মোট 3 একর জায়গার উপর এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও সেখানে সরকারি খাস জমি আছে 2 একর 6 শতাংশ, ওনারা আরও বাকি যে শিকস্তি নদীর তীরবর্তী জমি আছে ওই জমি ইনক্লুড করে মোট 3 একর জায়গার উপর এই স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন। পরিবেশবিদরা বলছেন এই ধারা চলমান থাকলে বংশী ও ধলেশ্বরী নদী মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। নদী দখল রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। এই যে দখল হয়ে গেল, কিছু ব্যক্তিগতভাবে কিছু সরকারিভাবে, দুটো প্রজেক্ট আমাদের চোখের সামনে, স্টেডিয়াম এবং ট্যানারি।
তো এতে আমরা বহু চিৎকার করেছি, বহু স্মারকলিপি দেওয়া হয়েছে, এ হয়েছে সে হয়েছে। দায় নিয়ে জোরালোভাবে বলতে চাই যে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন। এটা যাতে দখল মুক্ত করে জনস্বার্থে ব্যবহার করা যায়, নদীর যে স্বাভাবিক প্রবাহ আছে সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতাকে নিশ্চিত করতে চাই। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার জানান, আদালত ও সরকারি নির্দেশনা পেলে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এবং হলো যে আদালতের যদি কোনো স্পেসিফিক কোনো আদেশ থেকে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের হিসেবে অবশ্যই আমরা সেই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নদী দখল ঠেকাতে প্রশাসন ও আদালতের নির্দেশ অমান্য হলে হুমকির মুখে পড়বে সাভারের নদী ও পরিবেশ। নদী বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নদী দখল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল শেখ রাসেল স্টেডিয়াম। এছাড়াও ধামরাই, নয়ারহাট এবং সাভারের বিভিন্ন অংশে নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এখনই এসব দখলদারদের রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামের জায়গা সংকটে প্রায় স্থবির হয়ে পড়ে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। এছাড়া দীর্ঘ সময় গুদামে চাল সংরক্ষণের সুবিধা না থাকায় চাল পাঠাতে হয় চট্টগ্রামে কেন্দ্রীয় সংরক্ষণাগারে। এ অবস্থায় আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক স্টিল রাইস সাইলোটের নির্মাণ কাজেও ধীরগতিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। যদিও আগামী 1 বছরের মধ্যেই সাইলোটি চালুর আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। আশুগঞ্জের মেঘনাপাড়ের এই ধানের হাট দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মুকাম হিসেবে পরিচিত। জেলার প্রায় 250 চাল কলে ধানের যোগান আসে এখান থেকে। ফলে সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে। জেলার খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা 21,500 টন, তবে সংরক্ষণ করা হয় অতিরিক্ত আরও অন্তত 5,000 টন। এর ফলে গুদামগুলোতে জায়গা সংকটে প্রায়ই স্থবির হয়ে পড়ে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। এছাড়া শতাব্দী পুরনো গুদামগুলোতে দীর্ঘমেয়াদে চাল সংরক্ষণেরও সুবিধা নেই। বাধ্য হয়ে বিতরণের পর অবশিষ্ট চাল পাঠাতে হয় চট্টগ্রামে কেন্দ্রীয় সংরক্ষণাগারে। এ অবস্থায় 2018 সালে আশুগঞ্জে নির্মাণ শুরু হয় আধুনিক স্টিল রাইস সাইলোর। 1,05,000 টন ধারণ ক্ষমতার সাইলোটিতে চালের পুষ্টিগুণ অটুট রেখে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে কর্তৃপক্ষ। তবে করোনা মহামারীর পর অর্থনৈতিক মন্দাসহ নানা সংকটে বিলম্বিত হয় সাইলোর নির্মাণ কাজ। ইতিমধ্যে পুরো প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে জেটি, স্টিল স্ট্রাকচার, ব্যাগিং, লোডিং ও বাল্ক ট্রাক রিসিভিং সহ আনুষঙ্গিক কিছু কাজ। এই সাইলো চালু হলে চাল সংগ্রহ ও সংরক্ষণে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। যদি হচ্ছে যে আমাদের সাইলোটা হচ্ছে সম্পূর্ণ হয়ে যায় এবং হচ্ছে এটা কার্যক্রমে চলে আসে, তখন হচ্ছে দেখা যাবে যে আমরা আরো বেশি হচ্ছে সংগ্রহ করতে পারবো এবং আমাদের যে সংকটটা, মজুদের সংকট বা স্থানের সংকট, সেটা কমে যাবে এবং হচ্ছে যে আমরা হয়তো আরো বেশি পরিধিতে সংগ্রহ কার্যক্রম চালাতে পারবো। কর্তৃপক্ষের দাবি, কারিগরি কিছু কাজের কারণে নির্ধারিত সময়ে সাইলোটির নির্মাণ পুরোপুরি শেষ করা যায়নি। তবে এখন পুরোদমে কাজ চলাই আগামী 1 বছরের মধ্যেই নির্মাণ শেষে সাইলোটি চালু করা যাবে বলে আশা জেলা প্রশাসকের। এখান থেকে দেশে প্রায় 40% চাল বিভিন্ন জায়গায় যায় আর কি। তো সেজন্য আমাদের যে বর্তমান যে ক্যাপাসিটি সেটা খুবই নগণ্য। এখন এটা হয়ে গেলে আমি আশা করি যে আরও আমরা ধান চাল আরও কালেকশন করতে পারি। যদিও আমি অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি যতটুকু হিসাবে জানি আর কি, আমাদের কোনো সময় ধান চাল যেটা আমরা সংগ্রহ করার কথা, সেটা প্রতিবারই আমরা টার্গেট ফিল আপ করতে পারি আর কি। নতুন স্টিল রাইস সাইলোটিতে বিন রয়েছে 30টি। প্রতিটি বিনে সংরক্ষণ করা যাবে 3,500 টন চাল। আর নির্মাণে ব্যয় হচ্ছে 540 কোটি 45 লাখ টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বিদেশের মাটিতে কঠোর শ্রম আর ত্যাগের বিনিময়ে দেশকে সমৃদ্ধির অন্যতম কারিগর প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্স বৈদেশিক মুদ্রা লাভের অন্যতম উৎস। মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়া থেকে বাড়ছে প্রবাসী আয়। মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। দেশকে দুহাত ভরে দিলেও প্রাপ্তি নিয়ে আক্ষেপ রয়ে গেছে তাদের। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার তারেক।
পারিবারিক আর্থিক নিরাপত্তা আর দেশের অর্থনীতি সমৃদ্ধ করার ভার কাঁধে নিয়ে এভাবেই দিনরাত শ্রম দেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সই চলছে পরিবারের খরচ, সন্তানদের পড়াশোনা, এমনকি গ্রামের অর্থনীতিতেও ঘটেছে বড় পরিবর্তন। শ্রমজীবী প্রবাসীরা যেন দেশের অর্থনীতির নীরব সৈনিক। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 15 লাখ প্রবাসী রেমিটেন্সকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসে দেশটি থেকে রেমিটেন্স গেছে 4164.64 কোটি টাকা, যা আগের মাসের তুলনায় প্রায় 17% বেশি। মালয়েশিয়া থেকে এটি ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। আর প্রথমবারের মতো প্রবাসী আয়ের তালিকায় 4র্থ স্থানে উঠে আসলো মালয়েশিয়া। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় গর্বিত প্রবাসীরা, তবে প্রাপ্তি নিয়ে আছে নানা আক্ষেপ। টাকা পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাংসারিক কিছু খরচ আছে, দ্বিতীয়ত কিছু টাকা সঞ্চয় রাখতে হচ্ছে, যাতে ভবিষ্যতে ওইটা দিয়ে কোনো কিছু একটা করে যাতে খাইতে পারি। আমরা তো মনে করেন আইসিএল আসার জন্য ধরেন কেউ বাড়ি করবো, কেউ গাড়ি করবো, বা যে কোনো একটা অর্থনীতি আমার অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা পরদেশে আইতাম না। টাকা পয়সা নাই কি এই বিধেই আমরা আইসি। এদিকে দেশীয় রেমিটেন্স হাউসগুলো বলছে, জুন মাসেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা চলতি মাসেও ঊর্ধ্বমুখী। প্রায় 5 লাখ নতুন কর্মীদের প্রবেশ, প্রবাসীদের ব্যাংকিং খাতে আস্থা ফেরা ও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণে আসা এর অন্যতম অনুঘটক। বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পরে সবাই একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে সবাই বৈধ পথেই টাকা পাঠাবে, এবং এখন পর্যন্ত তারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং ভালোবাসার থেকে তারা বৈধ পথেই টাকা পাঠাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হুন্ডির লাগাম টানা সহ প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ও হাইকমিশন থেকে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। যেসব শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা যেন এই সমস্যাগুলো ক্ষেত্রে এমবেসির সক্রিয় সহযোগিতা দ্রুত সমস্যাগুলোর থেকে বের হতে পারে, এই ধরনের বিষয়গুলো এখন নেওয়া দরকার। সবচেয়ে বড় কথা যেটা, টাকা পাচারের যে রমরমা অভাব, সেটা যেন বাংলাদেশ আর কখনো না হয়। এটা যদি না হয় তাহলে রেমিটেন্সের প্রভাবও ধীরে ধীরে বাড়তে থাকবে। বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের মে থেকে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। বছর ঘুরে আবারও শুরু হলো স্পেনের ঐতিহ্যবাহী বুল রান। দেশটির পাম্পলোনায় 9 দিনের স্যান ফার্মিন উৎসবে অংশ নিচ্ছেন 10 লাখ দর্শনার্থী। নানা বিতর্কে জন্ম দিলেও 886 মিটারের ভিন্নধর্মী দৌড়কে নিয়ে আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর মধ্যে। নাফিয়া মান মননের প্রতিবেদনে বিস্তারিত। প্রাণপণে দৌড়াচ্ছে 3 যুবক, পেছনে এক ঝাঁক ষাঁড়ের পাল। জিন্দেগি না মিলেগি দোবারা চলচ্চিত্রের কথা বললে চোখের সামনে ভেসে আসবে এই দৃশ্য। ভয়কে জয় করে জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিয়েছিল কবির, অর্জুন ও ইমরান। উপমহাদেশে ষাঁড় দৌড়ের খেলা জনপ্রিয় করেছিল জোয়া আক্তার পরিচালিত বলিউডের এই সিনেমা। বছর ঘুরে আবারও শুরু হয়েছে স্পেনের অন্যতম আলোচিত ও সমালোচিত দৌড় বুল রান। পাম্পলোনা শহরে প্রতি বছরের মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফোটানো হয় বিশেষ আতশবাজি চুপিনাজো। এর মাধ্যমে শহরের সিটি হল স্কোয়ারে শুরু হয় 9 দিনব্যাপী স্যান ফার্মিন উৎসবের আনুষ্ঠানিকতা। সাদা কাপড়ের সঙ্গে লাল রঙের স্কার্ফ পরা কয়েক হাজার মানুষ উৎসবে অংশ নিতে জড়ো হন পাম্পলোনা শহরে। স্যান ফার্মিন উৎসবের 9 দিনের প্রতিদিনই সকাল 8টায় শুরু হয় বুল রান। বিশ্বের সবচেয়ে বিতর্কিত দৌড় শেষ হতে সময় প্রয়োজন মাত্র 3 থেকে 4 মিনিট। এর মধ্যে সরু অলিগলি দিয়ে দৌড়াতে হয় 846 মিটার পথ। শুনতে সহজ মনে হলেও কাজটা কঠিন, কারণ এ সময়ই 4000 প্রতিযোগীর পেছনে দৌড়াবে 6টি ষাঁড়। শক্তিশালী ষাঁড়ের শিংয়ের আঘাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এমনকি মৃত্যুর ঘটনার সাক্ষীও হয়েছে পাম্পলোনাবাসী। তবুও ভিন্নধর্মী এই দৌড় নিয়ে আগ্রহের কমতি নেই প্রতিযোগী ও দর্শকদের মধ্যে। স্যান ফার্মিন উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে 1200 শতকে পাম্পলোনায় প্রথমবারের মতো শুরু হয় বুল রান। যদিও তখন এটি কোনো প্রতিযোগিতা ছিল না। লড়াইয়ের জন্য ষাঁড়গুলোকে মাঠে নেওয়ার সময় আশেপাশে লেগে থাকত মানুষের ভিড়।
অনেক সময় শিশু কিশোররা দৌড়াতো সারের চারপাশ দিয়ে। সময়ের বিবর্তনে এটি পরিণত হয় প্রতিযোগিতায়। স্পেনের প্রত্যন্ত শহরটির প্রতিযোগিতাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আর্নেস্ট হেমিংওয়ের। নোবেলজয়ী মার্কিন লেখক তার জনপ্রিয় উপন্যাস দ্য সান অলসো রাইজেসে নাটকীয় লেখনীতে তুলে ধরেন বুলরানের ঐতিহ্য। ফলে ধীরে ধীরে পাম্পলোনার উৎসবটি ছড়িয়ে পড়ে পশ্চিমাদের মাঝে। উৎসবের 9 দিনে নগরীতে আগমন ঘটে বাসিন্দার 5 গুণ পর্যটকের। একজন পর্যটক গড়ে প্রতিদিন খরচ করেন $110। তাই প্রায় 2 লাখ অধিবাসীর পাম্পলোনা শহরের অর্থনীতির অন্যতম উৎস বুলরান। বুলরানকে নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। দৌড়ের সময়ে হতাহতের পাশাপাশি 2016 সালে এক নারী ধর্ষণকাণ্ড হাওয়া লাগায় সমালোচনার পালে। তবে স্পেনের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে সংরক্ষণ করা হয়েছে দেশটির সংবিধানে। তাই আগামীতেও আলোচনা সমালোচনার আতুরঘর হিসেবে পরিচিত থাকবে পাম্পলোনার বুলরান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। 3 ম্যাচে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেওয়ার পর বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। আরও জানাচ্ছেন আরিফুল সাহাব। ক্যান্ডিতে লঙ্কানদের কুপোকাত করবে টাইগাররা নাকি হবে ধরাশায়ী? শেষ ম্যাচে মাঠে নামার আগে এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ। আগের ম্যাচে টানা 7 ম্যাচ হারের বৃত্ত ভেঙে অবশ্য সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজরা। সর্বশেষ 8 ওয়ানডে সিরিজের 7টিতেই হার। একমাত্র সিরিজ জয়টাও এসেছিল ঘরের মাটিতে। জয়ের স্বাদ পুরনো হলেও পরাজিত দলের জায়গায় নামটা শ্রীলঙ্কার। বছর ঘুরে আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কায় কখনো সিরিজ না জেতা টাইগারদের জন্য কাজটা কঠিন হলেও সুযোগটা কাজে লাগাতে চান ইমন। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে। সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। ক্যান্ডিতে এর আগে মাত্র 2টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় পরাজয়ের হার যেখানে 50-50। তবে সাকিব রিয়াদদের মতো সিনিয়রদের বিদায়ের পর তুলনামূলক অনভিজ্ঞ টাইগারদের জন্য সিরিজ জেতার কাজটা কঠিন। তবে দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিব, তানভীর ইসলামরা লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে সেটা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়টা খুবই সম্ভব। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করবে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের 35% শুল্ক আরোপ 1 আগস্ট থেকে কার্যকর। বিভিন্ন দেশকে নতুন শুল্ক হারের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতে 2008-এ তছনছ হয় সংসদীয় সীমানা। পুনর্নির্ধারণের সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতে হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। দুদকের জালে বরিশালের হাসানাত পরিবার। অনিয়মের তথ্য চেয়ে সিটি কর্পোরেশনে চিঠি। 18 কর্মীকে হাজিরের নির্দেশ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী মিরাজরা। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।